ধুর, আর ভাল লাগছে না। কখন যে এই ফাইলের কাজগুলো শেষ হবে তা কে জানে। ওদিকে আবার ট্রেন ধরার ঝামেলা। তুমি তো বেশ ভালোই আছো, চিন্তা কিসের? হ্যাঁ, কি যে ভালো আছি তা আমি জানি নিখিলেশদা। এখন ঝটফট ডকুমেন্টগুলো দাও দেখি, বেরোতে হবে। এই রবিন, কি করছিস তুই ফোন নিয়ে? তাড়াতাড়ি আয় এদিকে। নে, এবার তাড়াতাড়ি ফাইলগুলো রাখ, আমায় বেরোতে হবে। ইস, দেরি হয়ে গেল। অষ্টমঙ্গলায় বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে বের হওয়ার পরেই একের পর এক বিপত্তি। মাঝপথে সে কি দুর্যোগ। অবশেষে যদিও কোনোভাবে এসে পৌঁছলাম। বেগুনকোদর স্টেশনে নামতে না নামতেই ঝুপ করে আধার নেমে এলো। মনে মনে কেন জানি না একটু ভয় হতে লাগলো। এই যা, দিনের আলো যে একেবারে মরে এসছে। চারদিকে তো ইলেকট্রিকের আলো অবধি চোখে পড়ছে না। অন্ধকারে তোমার বাড়ি চিনে যাই কি করে? তোমার বাড়ি থেকে কারো নিতে আসার কথা আছে নাকি? কথা তো ছিল, তবে এই ঝড় জলের রাতে কি জানি কেউ আসবে কিনা। ব্যাস, এবার পথ চিনে একা একা যাই কি করে? তা এবার চটপট বলে ফেলো দেখি কিভাবে যেতে হবে। সে অনেক দূরের পথ। এখান থেকে ভ্যান বা রিক্সা করে টানা 2 মাইল চলার পর ঝাউপাতিগা। সেই গায়ের শেষে ফলসে নদীর খেয়া পার করে তারপর আরো 1.5 মাইলের পথ। বাপরে, এ যেন কোনো বাড়ির ঠিকানা নয়, মনে হচ্ছে গুপ্তধনের গোপন পথ আওড়াচ্ছি। ঠিক আছে বলি, আচ্ছা লোক তো আপনি, বউয়ের বাড়ি চেনেন না বলে 7 পাকে ঘুরে তবেই তো বিয়ে সেরেছিলেন, নাকি ভূতের মতন আকাশ থেকে টপকে পড়েছিল? কথাগুলো কানে যাওয়া মাত্রই আমার কান মাথা ঝাঁ করে উঠলো। ঘাড় ঘুরিয়ে দেখি স্টেশনের এক কোণে শালমুড়ি দিয়ে বসে আছে একটা লোক। অনেকক্ষণ ধরেই দেখছি লোকটা বসে বসে আমাদের কথাগুলো গিলছিল। এই যে মশাই, এই যে, আমি আমার বউয়ের বাড়ির ঠিকানা জানি বা না জানি, সে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের বলুন তো? মাথাটা তো ব্যথা নেই, তবে এই অসময়ে বৃষ্টিতে গাখানা বড় ম্যাচ করছে। কলুর দোকান থেকে 1 কাপ চা আর সাথে 2টো লেরো হলে বেশ জমে যেত। আচ্ছা বেহায়া লোক তো আপনি। মানুষ বিপদে পড়েছে আর আপনি সেটার মজা নিচ্ছেন। বিপদ? কোথায় বিপদ? একটু ঠেলে ঠুলে শ্বশুর বাড়ি পৌঁছলেই তো মহাভোজ। আমি তো আর সেসবে ভাগ বসাতে যাইনি, আর চাইও না। লোকটার কাণ্ড কারখানা দেখে বেশ বুঝতে পারছিলাম লোকটার মাথায় গন্ডগোল আছে। তাই আর কথা না বাড়িয়ে সোজা হাঁটতে লাগলাম। যেদিকে যত দূরেই যাও পাকে সেই পড়বেই। এটা বেগুনকোদর বাবা, কোনো উপায় নেই। এই তোমার এক রোগ, কথায় কথায় খালি হি 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 হি। কতবার বলেছি যাত্রার সামনে হাসবে না। যাক গে, যা খুশি করুক গে, আমি একটু বরং গইরে নি। আরে হাঁ করে তাকে দেখছো কি? তাড়াতাড়ি চলে এসো, দেরি হয়ে যাচ্ছে যে। আরে দাঁড়াও, এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? পড়ে যাব তো। স্টেশন চত্বর ছেড়ে রাস্তায় নামতে গিয়ে চমকে উঠলাম। আরে, এ যে চারদিকে ধু ধু প্রান্তর, যেদিকে তাকায় শুধুই বিঘাকে বিঘা চাষের জমি। অন্ধকার ক্ষেতের অনেক দূরে টিম করছে আলো। অষ্টমঙ্গলায় না আসলে নাকি চলছিল না, অমঙ্গল হয়। হ্যাঁ, আর কিছু অমঙ্গলের বাকি আছে, এবার বোঝো ঠেলা। শোনো না, আমি এ রাস্তা চিনি। থামো, তোমার কথা শুনে আমার আবার কোন জঙ্গলায় গিয়ে পড়ি। নিখিলেশের বাড়ি এদিকেই, দেখি চেনে কিনা। উস, এদিকে আবার নেটওয়ার্কটাও নেই। কি মরতে যে এখানে এলাম তা কে জানে। এত রাগ করবার কি আছে? আমি তো এই গাঁয়েরই মেয়ে নাকি? আমি তো বলছি আমি রাস্তা চিনি। উফ, মুখটা বন্ধ রাখবে, দোহাই তোমার। হ্যালো নিখিলেশ দা। যাব বাবা, নেটওয়ার্কটাও নেই। ওইদিকে একটা রিক্সা আসছে না? তাড়াতাড়ি এসো, ওই রিক্সায় আমাদের এখন শেষ ভরসা। এই যে দাঁড়াও, বলছি ঝাউপাতিগা যাবে? না যাবনি, এখন আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসবে। এই বাড়ি ফিরছি। দয়া করে নিয়ে চলুন ভাইটি, সঙ্গে মহিলা আছে। এই অন্ধকারে যাবো কোথায় বলুন? সে আমি কি জানি, আপনারা অন্য কোনো উপায় দেখুন গে। এই যে বলি, আপনার কি কোনো মায়া দয়া নেই নাকি? এই মেয়ে মানুষকে নিয়ে একা উনি এই রাতের বেলা কোথায় যাবেন বলুন দেখি? আমি ওই গাঁয়েরই মেয়ে। হ্যাঁ, এই বেলা যেখানে নিয়ে যেতে হবে বলছি, নিয়ে চলুন, না হলে লোক ডেকে কুরুক্ষেত্র বাঁধাবো, এই বলে দিলাম। আচ্ছা, বিপদে ফেললেন দেখছি। কোথায় শান্তিতে একটু বাড়ি ফিরবো তার জন্যে। উঠে আসুন। কই গো, উঠে আসো। হ্যাঁ, আসছি। বাবা, মল্লিকার সাহস আছে বলতে হবে।
ওকে যতটা বোকা ভেবেছিলাম ততটা নয়। নয়নাজলির ওপর দিয়ে রিক্সা ছুটল উদ্যম গতিতে। অবশেষে টানা 20 থেকে 25 মিনিট পেরোবার পর একটা গাঢ় বাঁশঝাড়ের সামনে রিক্সা থামল। নামুন বাবু, চলে এসছি, আর কিছুটা হাঁটলেই ঘাট পেয়ে যাবেন। রিক্সার ভাড়া মিটিয়ে ঘাটের পথ ধরলাম। মাথায় রাখবেন বাবু, পথ কিন্তু একেবারে ভালো নয়, সাবধানে যাবেন। লোকটা চলে গেল, তবে ওর কথাগুলো যেন কানে বাজছিল। ওহ, এই গদের আঠার মতো কাদায় আর কতক্ষণ যে হাঁটতে হবে কে জানে। কি বিপত্তি! এইটুকু হেঁটে দম ফুরিয়ে গেল। এই নাকি পুরো রাস্তা হেঁটে হেঁটে যেতে। উফ, কথায় কথায় খালি হি হি আর খিকি। এই সত্যি করে বলো তো, তোমার মাথায় স্ক্রুগুলো কি ঢিলা নাকি? নয়তো এই বিপত্তির মধ্যে এত হাসি আসে কোত্থেকে শুনি? আচ্ছা, ওই যে রিক্সার লোকটা আমাদেরকে যে বারবার সাবধান করে দিচ্ছিল, কিসের বিপদ গো? চোর ডাকাত, জন্তু জানোয়ার নাকি অন্য কিছুর? না না, এইসব কিছুরই না। তবে বেশি রাত হলে খেয়া পার হয় না কেউ। মাঝ নদীতে নাকি তুফান ওঠে। এই ব্যাপার, যত সব আজগুবি ভুল ধারণা। তবে রাত হয়েছে ভালোই, এখন মাঝির দেখা পেলে হয়। ওই তো একটা নৌকা দাঁড়িয়ে আছে দেখছি। দেখলাম কর্দমাক্ত জমির পরেই একটা নদী, যার এপার ওপার প্রায় দেখা যাচ্ছে না। আকাশের গায়ে বিদ্যুৎ চমকে উঠল জোরে। আমি সময় নষ্ট না করে এগিয়ে গেলাম নৌকার দিকে। কেউ আছেন? আমরা ওপারে যাব, যাবেন কেউ? কেউ আছেন? কথা শেষ হওয়ার পরেই নৌকার ভিতর থেকে কাশির শব্দ শুনতে পেলাম। বলি শান্তি থেকে ঘুমাতেও দেবে না দেখছি, কি ব্যাপার? এই যে আমরা ওপারে যাব। না না না, এত রাতে ওপারে নিয়ে যেতে পারবো নি। তারপর এলোমেলো হাওয়া, ঝড় উঠলো বলে। স্বামী নিয়ে এই প্রথমবার বাপের ঘর যাচ্ছি, তাও কত বিপত্তি। জামাই মানুষ আমাদের গানিয়ে কি না কি ভাবছে বলো তো। এই এই এই- এইটা আগে বলবে তো বোনটি, উনি আমাদের গায়ের জামাই, জানলে কি এই কথা বলতেন? উঠে এসো শিগগিরি, উঠে এসো, যে কোনো সময় বৃষ্টি নামবে। ঘর কর দূর দিদি ভাই? এই তো নদী পেরিয়ে আরো 1.5 মাইল। ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে শালগ্রাম না? হ্যাঁ 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 হ্যাঁ। সে তো অনেক দূর। এত দূর যখন যাবে, তাহলে দিদি আগে এলেন না কেন? আগে বেরিয়েছিলাম গো, রাস্তায় অনেক বাধা ছিল তো তাই। কথা শেষ হলো না, নৌকা সবে কিছু দূর এগিয়েছে, সাথে সাথে শুরু হলো মুহুর্মুহু মেঘের গর্জন, আর তার সাথে তুমুল বৃষ্টি। ও সর্বনাশ করেছে, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। কি ভীষণ বৃষ্টি, যেমন জলের তোর তেমনি হাওয়া। আমার পক্ষে আর তার বাবা সম্ভব হচ্ছে না। আপনারা ওই 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 সামনের চরে নেমে যান বাবু, যে কোনো সময় নৌকা উঠে যাবে। ওর কথাটা অযৌক্তিক নয়। অগত্যা কোনো উপায় না দেখে আমরা নৌকা থেকে নেমে পড়ার সিদ্ধান্ত নিলাম। কথা শেষ করে আমাদের ব্যাগগুলো কোনো মতে নৌকা থেকে ছুড়ে দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল লোকটা। ফের সেই লাগে, যার এক হাতে ছাতা নিয়ে আশ্রয়ের আশায় এগিয়ে চলল। কি মুশকিল, দাঁড়িয়ে পড়লে কেন? চলো ওদিকটায় গিয়ে একবার দেখি। কিছু দূর এগোতেই দেখি সামনে একটা বিশাল আকায় বটগাছ। বটগাছের সামনে একটা ছোট্ট চাতাল, মাথায় একটা টিনের ছাউনি। এই দুর্যোগের রাতে তো মনে হলো আমরা চোখের সামনে স্বর্গ দেখছি। কোনো কথা না বলেই ছুটতে গিয়ে দুজনে আশ্রয় নিলাম গাছের তলার ছাউনিতে। ওফ, বাঁচলাম বাবা, যা ঝামেলা। আমার কপালটাই খারাপ। আজকেই অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসার কথা, আর আজই যত দুর্যোগ শুরু হতে হলো। কি করবে বলো, এসব তো আর কারো হাতে থাকে না। সারাদিন যা ধকল গেল। কতক্ষণ এইভাবে ঘুমিয়েছিলাম জানি না। ঘুম ভাঙলো একটা হ্যাঁচকা টানে। মনে হলো কেউ যেন দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে আমায় বেঁধে প্রবল শক্তিতে হ্যাঁচকা টান দিচ্ছে। সম্বিত ফিরে পেতেই দেখি দড়ি নয়, এ যে বটের ঝুড়ি। ঝুড়িগুলো পেঁচিয়ে ধরে আমায় গাছের উপরে তুলে দিচ্ছে। মল্লিকা, এই মল্লিকা, বাঁচাও বাঁচাও আমায়, কে আছো, বাঁচাও। আমার চিৎকারে দেখলাম মল্লিকার ঘুম ভাঙলো। এ কি তুমি ওখানে ওভাবে গেলে কি করে? কি বিপদ, এখন আমি কি করি? কেউ কিচ্ছু করতে পারবে না রে, আজ তোরা দুজনেই মরবি। কে
কে? আমি কোনো রকমে তাকিয়ে দেখি গাছের পাতার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে একটা ধূমায়িত অবয়ব। আজ বহুকাল বাদে আমার আত্মা শান্তি পাবে। এই গাছের ফোকরে কষ্ট সহ্য করে এতদিন টিকেছিলাম, ঠিক ঠিক এই দিনটার প্রতীক্ষায়। আজ তোদের শেষ করে আমার তৃপ্তি হবে। কিন্তু কিন্তু কে কে তুমি? তোর মনে নেই তার কথা, যে তোকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো? মনে পড়ে না সেই দিনের কথা, যেই দিন সেই অসহায় ছেলেটা জীবন তুই তছনছ করে দিয়ে হাসতে হাসতে চলে গিয়েছিলি? কিছু করার নেই পলাশদা, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কি বলছো মল্লিকা? আমাদের একসাথে দেখা সব স্বপ্নগুলো সবই নিছক কল্পনা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো কল্পনাই ছিল, অলিক কল্পনা, যা কোনো দিন সত্যি হবে না। হবেই বা কি করে বলো? আজ কত বছর হলো আড্ডা আর নেশা করা ছাড়া কিচ্ছু করতে পারো তুমি? এরম বলো না মল্লিকা, আর কিছুদিন সময় দাও। এর মধ্যে দেখো, ঠিক ঠিক আমি কিছু একটা ব্যবস্থা করে নেব, আমি কথা দিচ্ছি। 8 বছর, 8 বছর অনেকটা সময় পলাশদা। সামনে 10 তারিখে আমার বিয়ে, বাড়ি থেকে নেমন্তন্ন করবে তোমায়। চেষ্টা করো না আসার। মল্লিকা, এভাবে আমাকে একা করে যেও না মল্লিকা। আমি যে বাঁচতে পারবো না মল্লিকা। মল্লিকা শোনো মল্লিকা, লোকেরা আমাকে দেখে মুখ টিপে হাসতো, আড়ালে আমাকে পাগল বলতো। লোকেদের কথা আর মনের জ্বালা সহ্য করতে না পেরে আমি গাছটা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লাম। কি করতাম আমি? এদিকে বাবার শেষবারে স্ট্রোকটা হওয়ার পর আমি আর বাবার কথা ফেলতে পারিনি। কিছু করার ছিল না আমার। তোর এখনো কিছু করার নেই। তুই শুধু দেখ আমি কিভাবে তোর চোখের সামনে তোরই বরের দেহ থেকে রক্ত চুষে চুষে খাই। আমি দেখি ভয়ানক প্রেতটা লম্বা দুহাত বের করে এগিয়ে এলো আমার দিকে। একটা প্রবল শক্তি যেন আমার সারা শরীরের উপর ঝুঁকে পড়েছে। আমি নড়তে পর্যন্ত পারছিলাম না, এমনকি নিঃশ্বাস ফেলার শক্তি পর্যন্ত হারাতে বসেছিলাম। ঠিক তখনই দাঁড়া! আমার স্বামীর গায়ে হাত দেওয়ার মতো সাহস তোর হয় কি করে? তোর 2 হাত আমি ছিঁড়ে ফেলবো শয়তান, ওই 2 চোখ আমি উপড়ে নেব। মল্লিকার গলার স্বর শুনে আমি 2 বার চমকে উঠলাম। নিচে তাকাতেই দেখি মল্লিকার বিভৎস রূপ। ওর খোলা চুলগুলি হাওয়ায় বিক্ষিপ্ত ভাবে উড়ছে। চোখের মনির জায়গায় কে যেন বসিয়ে দিয়ে গেছে 2টো জ্বলন্ত কয়লার পিণ্ড। কপালের লাল টিপটা উজ্জ্বল লাল হয়ে ফুটে উঠেছে। কি ভেবেছিলি? কি ভেবেছিলি ওকে কেউ বাঁচাতে আসবে না? দাঁড়া দাঁড়া তবে। আকশির মতো 2খানি হাত আমার দিকে বাড়িয়ে দিল। তুমুল লড়াই শুরু হলো। এরপর আমাকে প্রায় বটের ছুরি ছিঁড়ে ছিনিয়ে উদ্ধার করে নামিয়ে নিয়ে এলো। তারপর 2 হাত দিয়ে চেপে ধরলো বায়বীয় প্রেতের গলা। আমি অবাক হয়ে দেখলাম আমার বউয়ের এই রুদ্ররূপ। আমি এতদিন যার সঙ্গে ঘর করেছি সে মানুষ নয়, একখানা আত্মা, প্রেত। ওদিকে 2 অশরীরী শক্তির লড়াইয়ে কেঁপে কেঁপে উঠলো মাটি। আমি বেশ বুঝতে পারলাম এই মুহূর্তে আমার পালানো উচিত, কিন্তু যাব কোথায়? নদী পেরোনোর ক্ষমতা আমার নেই, আমি সাঁতার জানি না, তাও পালাতে যাব। ঠিক সেই সময় দেখি ওই বায়বীয় প্রেত চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল কোথায়। তাকিয়ে দেখি ঘোমটায় মুখ ঢেকে মল্লিকা এগিয়ে আসছে এদিকেই। কে 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 তুমি? আমায় চিনতে পারছো না? আমি তোমার নন্দিনী গো। নন্দিনী? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার কথা মতো আবার বিয়ে করেছো, খুব খুশি হলাম দেখে। কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারিনি জানো, আশেপাশে সব সময় থাকি। তাই আজ যখন দেখলাম তোমার বিপদ, তখন তোমার নতুন বউ এর মধ্যেই ভর করলাম। তবে এখন চলে যাচ্ছি, ভালো থেকো। যখনই বিপদে পড়বে চিন্তা করবে না, আমি আছি তোমার সঙ্গে সব সময়। বিদায়। না না না, যেও না নন্দিনী, যেও না। তোমাকে ছেড়ে আমি ভালো নেই নন্দিনী, বিশ্বাস করো। আমি দেখলাম মল্লিকার দেহ ছেড়ে কুণ্ডলীকৃত ধোঁয়া মিশে গেল বাতাসে। মুখ থুবড়ে পড়ল মল্লিকা। এই মল্লিকা, তুমি ঠিক আছো? কি কি হয়েছিল আমার? কিছু হয়নি,
উঠে বসো, একটু জল খাও। আরে ছোট দিদিমণি, জামাইবাবু, তোমরা এখানে? খুঁজতে খুঁজতে পুরো গাঁ উজাড় করে ফেলেছি। বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে তোমাদের? নরেন কাকা, তুমি এসেছো? হ্যাঁ গো, এখন শিগগিরই চলো দেখি, আমি নৌকা সাথে এনেছি। আসেন জামাইবাবু। নৌকায় বসে পিছনে ফিরে আরো একবার তাকালাম। কত বছর পেরিয়ে গেল, ও নেই। নরেন কাকা গান ধরল। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে। কি জানি, জীবনের তরি হয়তো এভাবেই বয়ে যায়। মনে রেখো